ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন পুতিন। বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি। আলোচনার উদ্যোগের প্রশংসায় বিভিন্ন দেশ। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল ৭০ জনের। অপারেশন সিঁদুরে ১৩ পাকিস্তানি সেনা নিহতের দাবি ভারতীয় গণমাধ্যমের। নিশ্চুপ ইসলামাবাদ, তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স, জানালেন পাক প্রধানমন্ত্রী। ট্রাম্পের শাসনামলে তাইওয়ানে আক্রমণ করবে না চীন, আশ্বাস শি জিনপিংয়ের। আর্থিক স্থিতিশীলতার খাতিরে নমনীয় হচ্ছে ওয়াশিংটন, বেইজিং, বলছেন বিশ্লেষকরা। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৩৪০, বহু নিখোঁজ। দাফনের জন্য লোক সংকট। ভারতের মুম্বাইয়ে ভূমিধসে ২ জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ শর্তের বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আলাস্কা বৈঠক নিয়ে ক্রেমলিনের টেলিভিশন ভাষণে পুতিন জানান, বৈঠকটি সময়োপযোগী, অত্যন্ত কার্যকর ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে বৈঠকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ২ কূটনীতিকের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পুতিন প্রস্তাব দিয়েছেন ইউক্রেন যদি সম্পূর্ণ দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তবে রাশিয়া দক্ষিণের খেরসন আর জাপোরিঝিয়ায় বর্তমান অবস্থানে যুদ্ধ থামাবে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ খুব একটা বেশি সুবিধাজনক ছিল না। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেন, মস্কোর মতো সামর্থ্য কিয়েভের নেই। অবিলম্বে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। এ সময় তিনি আলোচনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। তিনি জানান, দীর্ঘ সময় পর এ ধরনের সরাসরি আলোচনায় মস্কো শান্তভাবে নিজেদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায় বলে জানান পুতিন। রাশিয়াও শান্তিপূর্ণ সমাধান চায় বলে এ সময় দাবি করেন তিনি। মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চায় আর আমরা তাদের এ অবস্থানকে সম্মান জানাই। আমরাও তাই চাই এবং সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে করতে চাই। ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল একেবারেই খোলামেলা ও তথ্যবহুল। আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরও কাছে নিয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে সাময়িক যুদ্ধবিরতি নয়, সরাসরি স্থায়ী শান্তি চুক্তি একমাত্র সমাধান। পুতিনের সঙ্গে কাটানো এই দিনটিকে সফল বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ ছিল। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের সমাধানের বিষয়ে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠকের মূল এজেন্ডাই হবে যুদ্ধ থামিয়ে কিয়েভ স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। একই বিষয়ের ওপর জোর দিয়েছে ইইউ ও ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এ উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো ২ ক্ষমতাধর নেতার বৈঠক এক আলাদা তাৎপর্য বহন করে। ২ পরাশক্তির নেতাদের সরাসরি আলোচনায় ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের ইঙ্গিত মেলায় আশাবাদী হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ওয়াশিংটনের সোমবার যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে মূল এজেন্ডা হবে যুদ্ধ থামানো এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন চলতে থাকলে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং রুশ বাহিনীর হাতে আটক সব যুদ্ধবন্দী ও অপহৃত শিশুকে দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া প্রতিটি ধাপে ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত রাখার আহ্বান জানান তিনি। ইউরোপীয় নেতারাও স্থায়ী নিরাপত্তার ওপর জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে ইউ নেতারা জানান, ইউক্রেনকে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক নিশ্চয়তা দিতে হবে যাতে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পায়। তারা আরও জানান, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের সদস্যপদ ঠেকাতে রাশিয়ার ভেটো মেনে নেওয়া হবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে ট্রাম্পের উদ্যোগকে প্রশংসা করে বলেন, যুদ্ধ শেষ করার সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ। অতীতের অভিজ্ঞতায় রাশিয়া বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এই প্রক্রিয়ায় কড়া নজরদারি দরকার বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে শান্তির আলো বলে অভিহিত করেছেন, আর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, এই বৈঠক বিশ্বকে নিরাপদ করেছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ট্রাম্প পুতিন বৈঠক শান্তি প্রক্রিয়ায় নতুন গতি এনেছে। এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক শান্তির প্রতিষ্ঠায় সর্বাত্মক অবদান রাখতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমাধানের পথ কেবল কূটনীতি আর আলোচনার মধ্যেই আছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠককে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে রাশিয়া ও ইউক্রেনের জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউক্রেনের মানুষ আশঙ্কা করছেন, আপোষ করতে গিয়ে তাদের ভূমি ও সার্বভৌমত্ব বিসর্জন দিতে হতে পারে। অন্যদিকে রাশিয়ার জনগণ এই বৈঠককে দীর্ঘদিনের সংঘাত প্রশমনের সুযোগ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কার ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আলোচনায় বসেন। মূলত যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথা হয় তাদের। তবে বৈঠক শেষে কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি। কেবল আলোচনার অগ্রগতি ও ভবিষ্যতের সমঝোতার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। আন্তর্জাতিক মহল এটিকে ইতিবাচক কূটনৈতিক সূচনা হিসেবে দেখছে। ইউক্রেনের সাধারণ মানুষ এই বৈঠক নিয়ে মিশ্র মতামত প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, ট্রাম্প হয়তো রাশিয়ার প্রতি নমনীয় হবেন এবং এতে ইউক্রেনের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। আবার অনেকে যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনাকেও আশার আলো হিসেবে দেখছেন। আমাদের যুদ্ধ শেষ করতে হবে, আমাদের সত্যি আলোচনার টেবিলে বসতে হবে এবং কথা বলতে হবে, একটি চুক্তিতে আসতে হবে। কারণ প্রতিদিন যোদ্ধারা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কখনো কখনো মনে হয় এই গণহত্যা অব্যাহত থাকবে। অন্যদিকে রাশিয়ার জনগণের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুতিনকে শক্তিশালী নেতা হিসেবে দেখছেন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান তালে আলোচনায় বসতে পেরেছেন। আবার কেউ আশঙ্কা করছেন, এবারও সমাধান না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতি ও মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে। আমরা চাই স্থিতিশীলতা। যদি ট্রাম্প পুতিন আলোচনা আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে, তবে সেটি হবে সবচেয়ে বড় সফলতা। আলাস্কা বৈঠককে কেন্দ্র করে আশা ও সংশয়ের সমান্তরাল ধারা তৈরি হয়েছে দুই দেশে। এক পক্ষ আশঙ্কা করছে ভূমি ও নিরাপত্তার ক্ষয়ক্ষতি, অন্য পক্ষ খুঁজছে নিষেধাজ্ঞা মুক্তি ও স্বাভাবিক জীবনের সম্ভাবনা। শেষ পর্যন্ত এই বৈঠক প্রকৃত শান্তির পথ খুলবে নাকি কেবল কূটনৈতিক প্রদর্শনী হয়েই থাকবে, সেদিকেই দৃষ্টি গোটা বিশ্বের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। এর মধ্যেই দখলদারদের হামলায় প্রাণ গেছে অন্তত 70 জনের, অনাহারে আরও 11 জনের মৃত্যু হয়েছে। উপত্যকায় প্রতিদিন অন্তত 1000 ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র 100টি। এমন পরিস্থিতিতে গাজা থেকে যাওয়া সব দর্শনার্থীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন বলছে, মানবিক ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধা খেয়ে। গাজায় অবরোধ ও হামলার কারণে খাদ্য সংকট চরমে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে, ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুর এলাকা হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 জন ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ত্রাণের চাহিদা দৈনিক 1000 ট্রাক হলেও মাত্র 100টি ট্রাক প্রবেশ করছে। অধিকাংশ ত্রাণ ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। UNRWA জানিয়েছে, অন্তত 10 লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছেন, কিন্তু এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। দাতব্য সংস্থাগুলো গাজার অবশিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাকে একটি ভঙ্গুর কঙ্কালের সঙ্গে তুলনা করেছে, যা গাজায় বাড়তে থাকা আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। তবে ফিলিস্তিনি নেতৃত্ব ও হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। নাগরিকদের ভিসা স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, যতক্ষণ না সাম্প্রতিক কিছু সীমিত মেডিকেল মানবিক ভিসার আবেদন সংক্রান্ত তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ গাজা থেকে আসা ব্যক্তিদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের উপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। এতে হাউতি বিদ্রোহীরাও অংশ নেন। গাজার অবরোধ ভাঙার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই দিন মৌরিতানিয়ার এক শহরের রাস্তায় মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের হামলা ও খাদ্য সংকটের নিন্দা জানিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি টানেলে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ পরিকল্পনায় লেবানন সরকারের রাজি হওয়াকে ইসরায়েলি ষড়যন্ত্র আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সংগঠনের প্রধান নাইম কাসেম সতর্ক করেছেন, সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কোনো চাপের মুখেই হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলেও জানান তিনি। নাইম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট ক্যাসেলের কাছে হিজবুল্লাহর একটি টানেল ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, স্থাপনাটি অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল। সীমান্তের কাছে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেন, হিজবুল্লাহর যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং এর দায় বহন করতে হবে লেবানন সরকারকেই। ইসরায়েলি হামলার মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকল্প আখ্যা দেন তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ কোনো চাপের মুখে অস্ত্র ত্যাগ করবে না এবং প্রয়োজনে যে কোনো মূল্যে লড়াই চালাবে। লেবানন সরকারের বিরুদ্ধে কাসেম অভিযোগ তোলেন, তারা দেশকে আগ্রাসী ও বিদেশি শাসকের হাতে তুলে দিতে চাইছে। নাইম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেন, লেবাননে আর কোনো অবস্থাতেই গৃহযুদ্ধ মেনে নেওয়া হবে না। 15 বছরের গৃহযুদ্ধের স্মৃতি টেনে তিনি বলেন, সেই সংঘাতে প্রায় 2 লাখ মানুষ নিহত এবং 17,000 নিখোঁজ হয়েছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া, পুলিশ আন্দোলনকারী দফায় দফায় সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করানে ব্যাপক বিক্ষোভ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। বুনের জেলার বেসন্ত্রী গ্রামে মুহূর্তের মধ্যে ভেসে গেছে বহু ঘরবাড়ি। নিখোঁজ অগণিত মানুষ। এখনও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। স্থানীয়রা জানান, ভয়াবহ পরিস্থিতিতে গ্রামটিতে নিহতদের দাফন জানাজার জন্য কাউকে পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই কেউ ছিলেন নামাজে মগ্ন, কেউ বা ছিলেন দৈনন্দিন কাজে ব্যস্ত। আচমকা প্রবল বন্যার স্রোতে নিমেষে শেষ হয়ে যায় একের পর এক প্রাণ, ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার বেসন্ত্রী গ্রামের বাসিন্দারা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দাফন জানাজার জন্য গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাশের গ্রামের মানুষ এসে সহায়তা করেছেন। তারা জানান, প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে হতাহতের খবর। যে যেভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। কেউ পাহাড়ে চড়েছে, আবার কেউ পাহাড়ের পাশে আশ্রয় নিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একই পরিবারের 17 জনের মধ্যে 14 জন মারা গেছে, বাকি 3 জন এখনো নিখোঁজ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 2 দিনে খাইবার পাখতুনখোয়ায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বুনের সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহেরা, সাংলা ও বটগ্রাম। উদ্ধারকারী সংস্থার মতে, শুধু বুনের জেলার বেসন্ত্রী গ্রামে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি নেই, আশ্রয় নেই, ভেঙে গেছে সড়কগুলো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে। প্রাদেশিক সরকার এর মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি রুপি। শুধু বুনের জেলাতেই 15 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। তবে স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনও অপর্যাপ্ত।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ে ভূমিধসে একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে পশ্চিম মুম্বাইয়ের ভিখরুলি উপশহরে আবাসিক এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান 2 থেকে 3টি জায়গায় কোমর পর্যন্ত কাদা উঠে যায়, তাই মরদেহ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভারী বর্ষণে দেশটিতে বাড়ছে বন্যা আর ভূমিধসের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 13 জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সরকারি হিসেবের বাইরে দেশটির সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে বলে দাবি করে গণমাধ্যমটি। এর মধ্যে নতুন সেনা রকেট ফোর্সের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এদিকে সেনাপ্রধান আসিফ মনির সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সরকার বদলের কোনো পরিকল্পনা নেই। গেল মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। ইসলামাবাদ শুরুতে দাবি করেছিল তাদের ক্ষতি নগণ্য। তবে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সরকারি হিসেবে নিহত 13 জনের নাম ঘোষণা করা হলেও সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় দেখা যায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ভোলারি বিমান প্রতিরক্ষা ঘাঁটি। অন্যদিকে সংঘাতের পর পাকিস্তান সেনাবাহিনীতে তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, এই ফোর্স হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং এটি যুদ্ধের ময়দানে শত্রুকে চারদিক থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হবে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বেলজিয়ামে বৈঠকে তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পরিবর্তনের সব খবরই ভিত্তিহীন। যারা সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে তারাই এসব রটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মনির জানান, তিনি কেবল দেশের রক্ষক, কোনো রাজনৈতিক পদে যাওয়ার ইচ্ছা তার নেই। ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসিম মনির বলেন, প্রক্সি ব্যবহার করে পাকিস্তানের ভিতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সেটি কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছেন। তার মতে সময় মতো থামানো না হলে এই যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পর্যন্ত গড়াতে পারত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের শাসনামলে তাইওয়ানকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন। তাইওয়ান ইস্যুতে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে এক প্রতিবেদন অনুযায়ী আর্থিক স্থিতিশীলতার খাতিরে ধীরে ধীরে একে অপরের প্রতি নমনীয় হচ্ছে ওয়াশিংটন, বেইজিং। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে চীনের। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন যতদিন তিনি ক্ষমতায় আছেন চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে না। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। এর মধ্যে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস আবারও তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি মেনে চলা, তাইওয়ান ইস্যুতে সতর্ক থাকা এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা। টাইম নামের এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ধীরে ধীরে বাণিজ্য ও প্রযুক্তিতে চীনের সঙ্গে সংলাপে নমনীয়তা দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়নি, নির্দিষ্ট চিপ রফতানি অনুমোদন দেয়া হয়েছে এবং শুল্ক ইস্যুতেও সমঝোতা হয়েছে। গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ট্রাম্প ও শি উভয়ের স্বার্থ হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। চীনের বাজারে অতিরিক্ত প্রতিযোগিতা এবং শিল্প খাতের অস্থিরতার কারণে শি অর্থনৈতিক ও শিল্প সংক্রান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছেন। ট্রাম্পও মার্কিন অর্থনীতি ও রপ্তানি বাজার রক্ষা করতে চাইছেন বলে মনে করেন তারা। মূল চ্যালেঞ্জ যেমন তাইওয়ান, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক নেতৃত্বের প্রতিযোগিতা, তা কেবল অস্থায়ী শান্তির মাধ্যমে সাময়িকভাবে আটকানো সম্ভব। মালিহা সুহরওয়ার্দী, দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বজুড়ে বিক্ষোভ অস্থিরতার নানা চিত্র। সার্বিয়ায় টানা আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ। এদিকে কানাডায় বিমান কর্মীদের ধর্মঘটে বাতিল হয়েছে শত শত ফ্লাইট, ভোগান্তিতে 1 লাখেরও বেশি যাত্রী।
সার্বিয়ায় টানা 9 মাসের বিক্ষোভ আরও উত্তপ্ত রূপ নিয়েছে। ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল এসএনএস এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে আন্দোলন। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। 15 ও 17 বছরের কিশোরদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগও তুলেছে বিক্ষোভকারীরা। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। সার্বিয়ার বেলগ্রেডের রাস্তায় টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আবর্জনার কন্টেইনার উল্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন হাজারো মানুষ। স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া ও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে ফ্যাসিবাদী দখল আখ্যা দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প মাস্ট গো নাও লেখা ব্যানার নিয়ে হোয়াইট হাউস অভিমুখে মিছিল করে তারা। ট্রাম্পের সিদ্ধান্তে আরও সেনা নামতে পারে রাজধানীর রাস্তায়। আমি চাই যুক্তরাষ্ট্রের নাগরিকরা উপলব্ধি করুক যে ট্রাম্প প্রশাসন যেভাবে দেশ পরিচালনা করছে তা অসাংবিধানিক, বেআইনি ও অনৈতিক। গুরুতর সমস্যা না থাকা সত্ত্বেও ওয়াশিংটনে চলছে বেআইনি সামরিক শাসন। অন্যদিকে কানাডায় এয়ার কানাডার বিমানকর্মীদের সর্বাত্মক ধর্মঘটে দেশ জুড়ে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। প্রায় 1 লাখ যাত্রী বিপাকে পড়েন। মজুরি নিয়ে টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার শ্রম বোর্ডকে বাধ্যতামূলক মীমাংসার নির্দেশ দিতে অনুরোধ করেছে। সরকারের পদক্ষেপে সমঝোতার সম্ভাবনা থাকলেও আপাতত স্থবির বিমান পরিবহন ব্যবস্থায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। কুয়েতে কর্মী নিয়োগে চালু হলো ভিসা সত্যায়ন ব্যবস্থা। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী পদক্ষেপে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে কুয়েতে প্রবেশের আগেই প্রবাসীরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা। অনেকে এটিকে সময়োপযোগী ও প্রবাসী বান্ধব এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। দূতাবাসের প্রতিনিধি দল সরজমিন কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে, দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের দাবি, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি করা হোক, যেন বিমানবন্দরেই তা যাচাই করা হয়। 2টা লোক এই কুয়েতে আনার পরে এদের ভিসা হওয়ার পরে লোকের কন্ট্যাক্ট চলে গেছে। লোকগুলার থাকার জায়গা ছিল না, তাদের খাবার ছিল না, তাদের চাকরি ছিল না। যেই টাকা দিয়ে আনছিস তার আবার সেম টাকা খরচ করে তাদের আকামা, লাইসেন্স অনেক কিছু করা হয়েছিল এবং কি আমি লোকগুলা বসিয়ে খাওয়ানো হয়েছে। এই ধরনের একটা পরে উদ্যোগ যদি নেয় তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকতে পারবো। ভিসাটা নেওয়ার পরে যে কোনো হয়রানি না হই, তার জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে আমাদের। এটার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই এমবেসিকে, দূতাবাসকে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এই সঙ্গে তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। রাশিয়ার একটি কারখানায় গান পাউডারে আগুন ধরে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত 130 জনের বেশি। শুক্রবার স্থানীয় সময় রাতে মস্কো থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্বে রিয়াজান অঞ্চলের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। প্রদেশটির গভর্নর জানান, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধসে পড়ে ভবন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কমাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে মেন্টররা পাবেন আগের বেতনই। এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির কিছু গণমাধ্যম। সিনিয়র ক্রিকেটাররা পিসিবির কাছে আইসিসির লভ্যাংশ দাবি করলে তার অনুমোদন দেয় বোর্ড, তবে কমানোর সিদ্ধান্ত নেন বেতন। গেল 1 বছর ধরে ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের জন্য এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি।
ক্রিকেটারদের উপর আরও কঠোর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গেল 1 বছর ধরে বাজে পারফরমেন্সের জন্য তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। দেশটির গণমাধ্যমে খবর, এই সিদ্ধান্ত প্রায় পাকাপোক্ত, শিগগিরই আসবে ঘোষণা। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পড়বেন এই আওতায়। তবে তাদের মান্থলি বেতন কমানোর প্রক্রিয়া চললেও অন্য দিক থেকে লাভবান হওয়ার সুযোগ রেখেছে পিসিবি। গেল বছর আইসিসি থেকে পাওয়া লভ্যাংশের অর্থ দাবি করেছিলেন সিনিয়র ক্রিকেটাররা, যা প্রদানে সম্মত হয়েছেন বোর্ড কর্তারা। পিসিবি সূত্র বলছে, আইসিসি থেকে আয় করা অর্থের 3% ক্রিকেটারদের প্রদান করবে বোর্ড। তবে তারা এই অর্থ পাবেন মাত্র 1 বছর। পক্ষান্তরে তাদের মান্থলি স্যালারি কমানোর সিদ্ধান্ত হলে চুক্তির শেষ দিন পর্যন্তই তা বহাল থাকবে। এর ফলে আর্থিকভাবে ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ক্রিকেটারদের বিষয়ে কঠোর হলেও মেন্টরদের বেলায় উদার পিসিবি। গেল বছর চ্যাম্পিয়ন্স কাপ সামনে রেখে 5 মেন্টর নিয়োগ দেয় মহসিন নাকভির বোর্ড। সরফরাজ, মিসবাহ, ওয়াকার ইউনুস এবং সাকলাইন মুশতাক দায়িত্ব পালন করলেও সেখান থেকে সরে দাঁড়ান শোয়েব মালিক। 4 মেন্টরের পেছনে মাসে 2 কোটি রুপি খরচ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অর্থাৎ সমান 50 লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান তারা। শুরুতে সিদ্ধান্ত ছিল গেল জানুয়ারিতে শেষ হবে মেন্টরদের দায়িত্ব। তবে বছর শেষ হতে চললেও এখনও তাদের পেছনে অর্থ খরচ করে যাচ্ছে পিসিবি। পাকিস্তান ক্রিকেটের এমন দ্বৈত নীতি নিয়ে অসন্তোষ আছে খোদ বোর্ডের মাঝেই। অনেকেরই দাবি, মেন্টররা দায়িত্ব নেয়ার পরও কোনো উন্নতিই হয়নি পাকিস্তান ক্রিকেটের। এই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে সালমান আখারা। পাশাপাশি ডেভেলপমেন্ট হয়নি ঘরোয়া ক্রিকেটেরও। অভিযোগ উঠেছে, একটি পক্ষকে আর্থিকভাবে লাভবান করতেই এমন সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন মহসিন নাকভি। অথচ ভাবা হচ্ছে না চুক্তিবদ্ধ ক্রিকেটারদের স্বার্থ। তবে বেতন কর্তনে পিসিবির এমন কঠোর সিদ্ধান্তের ইতিবাচক ফল আসবে বলে প্রত্যাশা করছেন কেউ কেউ। এসএম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন পুতিন। বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়ায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি। আলোচনার উদ্যোগের প্রশংসায় বিভিন্ন দেশ। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য, দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল 70 জনের। এবং অপারেশন সিঁদুরে 13 পাকিস্তানি সেনা নিহতের দাবি ভারতীয় গণমাধ্যমের। নিশ্চুপ ইসলামাবাদ, তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স, জানালেন পাক প্রধানমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।